বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা সবাই। আজকে তোমাদের সবাইকে আমাদের নতুন একাডেমিক পরিবার ইগনিট একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হতে যাচ্ছে। তো আমাদের নতুন প্ল্যাটফর্মের পথ চলার প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, শিহাব সারোয়ার। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। শুরুতে হয়তো তোমরা জেনে গেছো আমাদের আজকের ক্লাসটি কোন টপিকের উপরে হতে যাচ্ছে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা সাহিত্যের সেই বিখ্যাত উপন্যাস লাল সালু, যার নাম শুনে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো হরর গল্প না, তবে এই গল্পের যে চরিত্র, এই চরিত্রগুলো সত্যি আমাদেরকে মাঝে মাঝে ভাবিয়ে তোলে। তো যারা এতদিন এই উপন্যাস নিয়ে ভয় পেতা বা এই উপন্যাস আগে থেকে স্কিপ করে এসেছো, এখন তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তো এখন না চাইলেও তোমাদেরকে এই উপন্যাসটা পড়তে হবে। তো আজকে চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। আমরা আজকে আমাদের ক্লাসে লাল সালু উপন্যাসের যত প্রকারের হিডেন মিনিং, সিম্বল, ক্যারেক্টার সাইকোলজি গুলো আছে সেগুলোকে আজকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে পরীক্ষায় সেগুলো সম্পর্কে হালকা পাতলা ধারণা নেব এবং পাঠ বিশ্লেষণ করব। তো চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক। ও হ্যাঁ, তোমরা চা কফি নিয়ে বসতে পারো, কারণ আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আর সময় নষ্ট না করি, চলো শুরু করা যাক আজকের সাহিত্য আড্ডা। তো শুরুতেই আমরা চলে যাব আমাদের এই গল্পের স্রষ্টা, যিনি এই অত্যন্ত চমৎকার গল্পটিকে সাবলীল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন, বাংলার অন্যতম একজন গুণী লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আসলে তার গুণাবলী বলে শেষ করা যাবে না। বাংলা সাহিত্যের তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন রূপকার। তার সাহিত্যগুলো এতটাই বাস্তবধর্মী ছিল যে আপনারা পড়লেই আসলে সবাই বুঝতে পারবেন। তার সাহিত্যগুলোর মধ্যে মূলত সমাজের কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস, বিপর্যস্ত জীবন, মানুষের অভ্যন্তরীণ লোভ লালসা, প্রতারণা, ভীতি, ঈর্ষা, মানব জীবনের মৌলিক সমস্যা ও রহস্য উন্মোচন সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয় তার উপন্যাসগুলোতে বা গল্পগুলোতে। তো এক কথায় বলতে গেলে তিনি একজন অনন্য সাধারণ কবি ছিলেন। তো এই মহান কবি সৈয়দ ওয়ালিউল্লাহ, তার জন্ম ও পারিবারিক পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে তিনি 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রাম জেলার ষোলশহর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলায়। তার পিতা ছিলেন সৈয়দ আহমদুল্লাহ, যিনি সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন। এছাড়াও তার স্ত্রী ছিল একজন ফ্রান্সের নাগরিক। তার স্ত্রীর নাম ছিল অ্যান মারি থিবো। দেখো নামগুলো কত ইন্টারেস্টিং বিদেশিদের। তো যাই হোক, তিনি 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আর কি তিনি মৃত্যুবরণ করেন। তো দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই সৈয়দ ওয়ালিউল্লাহর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালীন তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন। পাশাপাশি তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। এছাড়াও তিনি মূলত পিতার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে তিনি ছোটবেলা থেকেই ঘুরে বেরিয়েছেন। তো এই কারণে মূলত তার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রকারের রীতি রেওয়াজ বা বিভিন্ন কুসংস্কার বা যাই বলো, এগুলো তার মনের মধ্যে খুব ভালোভাবে গেঁথে গিয়েছিল।
যার প্রতিফলন মূলত আমরা দেখতে পাই তার শিল্পকর্মগুলোতে, তার সাহিত্যকর্মগুলোতে। তার শিক্ষা জীবনের কথা যদি আমরা বলি তাহলে তিনি 1941 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন। এছাড়াও 1943 সালে আনন্দমোহন কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। মূলত তিনি যখন এই অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেছিলেন বা অর্থনীতিতে যখন পড়াশোনা করছিলেন সেই সময় তার পিতা মৃত্যুবরণ করেন। তো এরপরে আর কি তার কর্মজীবন শুরু হয়। তার কর্মজীবনের শুরুতে তিনি দি স্টেটমেন্ট পত্রিকায় সাব এডিটর হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। এছাড়াও কলকাতার সাহিত্য মহলে তিনি পরিচিতি লাভ করেন তার বিভিন্ন সাহিত্যকর্মের কারণে। এর পাশাপাশি তিনি আরো বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেছেন। এরপর পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় আগমন করেন এবং ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। দেখো এর পাশাপাশি সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। যেমন তিনি নয়াদিল্লিতে ছিলেন, সিডনিতে ছিলেন, জাকার্তা, বন, লন্ডন এবং প্যারিস, যেটি ছিল তার সর্বশেষ কর্মস্থল, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তো এই তো আমরা একটু আগে জেনেছি মুক্তিযুদ্ধে তার ভূমিকা সম্পর্কে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও তার সাহিত্যিক পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে তিনি তো অবশ্যই বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ রূপকার। তার সাহিত্যে উঠে এসেছে সমাজের কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস, বিপর্যস্ত জীবন, মানুষের অভ্যন্তরীণ লোভ, ক্ষমতা, প্রতারণা, ঈর্ষা, ভীতি, এছাড়াও মানব জীবনের বিভিন্ন সমস্যাও তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন। তো এক কথায় বলতে গেলে তিনি ছিলেন একজন অন্য সাধারণ ব্যক্তিত্ব। এবার আসি তার সাহিত্যিক বিভিন্ন কীর্তি বা সাহিত্য কীর্তি যাই বলি আমরা। দেখো তার লিখিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে লাল সালু, যেটি 1948 সালে প্রকাশিত হয়। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব আর কি, এটি ছিল তার শ্রেষ্ঠ যুগান্তকারী একটি উপন্যাস। এছাড়াও তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে চাঁদের আমাবস্যা, কাদো নদী কাদো, দি আগলি এশিয়ান। দেখো এই চাঁদের আমাবস্যা যে উপন্যাসটি রয়েছে সেটি কিন্তু মূলত মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য অনন্য নিদর্শন। এছাড়াও কাদো নদী কাদো এটি ছিল মূলত একটি অস্তিত্ববাদী চেতনার উপর লেখা সাহিত্যকর্ম। এছাড়াও তার দি আগলি এশিয়ান এটি ছিল একটি ইংরেজি উপন্যাস। এছাড়াও তার গল্প এবং বিভিন্ন নাটক গ্রন্থ রয়েছিল। তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে নয়নচারা, দুই তীর ও অনন্য গল্প। এছাড়াও তার নাটকের মধ্যে রয়েছে বহিবীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি। দেখো মূলত তার সাহিত্যের যে মূল লক্ষ্য ছিল, তার সাহিত্যের মূল লক্ষ্য কেবল গল্প বলা নয়, বরং মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন করাই ছিল তার সাহিত্যের মূল লক্ষ্য। সমাজের কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস, মানুষের অভ্যন্তরীণ লোভ, ঈর্ষা, প্রতারণা, যেগুলো আমরা একটু আগে জেনে এসেছি, মূলত এগুলোই ছিল তার সাহিত্যের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তো যে এগুলোর কারণেই মূলত তিনি একজন বাস্তববাদী লেখক হিসেবে মানুষ, অর্থাৎ বাংলা সাহিত্যে বড় অবস্থান অর্জন করতে পেরেছেন। তো চলো এখন আমরা আমাদের উপন্যাসে প্রবেশ করি। তো লাল সালু, লাল সালু মূলত প্রথম প্রকাশিত হয় 1948 সালে। কমরেড পাবলিশার্স, ঢাকা, এটি প্রকাশ করে। আসো এখন আমরা আমাদের এই মূল উপন্যাসে প্রবেশ করি। তো আমাদের এই উপন্যাসের যে প্রধান চরিত্র, এই যে আমাদের মজিদ, এই মজিদ ছিল মূলত আমাদের এই যে গল্পের নায়ক। যদিও সে নায়ক, কিন্তু সার্বিক এই মজিদের চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সে ছিল মূলত একজন ধূর্ত এবং স্বার্থপর টাইপের মানুষ। তার চরিত্রে মূলত সমাজের যে অন্ধবিশ্বাস, শঠতা এবং সুবিধাবাদী যে এক প্রকারের যে সম্প্রদায় রয়েছে তাদের প্রতি আর কি ওই যে সাপোর্ট টানা যে একটা বিষয় আছে, অর্থাৎ তাদেরকে প্রশ্রয় দিয়ে লালন করতে হচ্ছে এই ভণ্ড মজিদ। তো সে ছিল মূলত এই যে কুসংস্কারের প্রতীক এবং এই যে প্রতারণা এবং শঠতার প্রতীক। ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে মূলত এই মজিদ তার যে ব্যবসা সেটা সে চালাতো এই গ্রামের মধ্যে। তার প্রধান উদ্দেশ্যই ছিল মূলত এই যে গ্রামের যে সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের বিশ্বাসকে পুঁজি করে তার কর্মকাণ্ড পরিচালনা করা। তো মজিদের চরিত্র সম্পর্কে আসলে যদি বিস্তারিতভাবে বলতে যাই, এটা একটা বহুরূপী চরিত্র। এই মজিদ দুশ্চরিত্র, তার নারীদের প্রতি লোলুপ দৃষ্টি রয়েছে। এরপরে হচ্ছে ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসা করে।
তো আসলে মূলত এই মজিদের কর্মকাণ্ডকে ঘিরে মূলত আমাদের এই লাল সালু উপন্যাসটির ঘটনাক্রম প্রবাহিত হয়েছে। তো এই মজিদ হচ্ছে এর মানসিক অবস্থার কথা যদি আমরা বলতে চাই, তাহলে মূলত এই মজিদ সবসময় একটা এই অস্তিত্বের সংকটে ভোগে আর কি। মজিদ কেমন? মজিদ হচ্ছে, যেহেতু সে ভণ্ড, একটা কথা আছে না যে চোরের একদিন গৃহস্থের 10 দিন। আর কথায় আছে না যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো মূলত এই কারণে মজিদ হচ্ছে, যেহেতু সে ভণ্ড, সেহেতু তার মনের মধ্যে সবসময় এক প্রকারের কি বলে যে শঙ্কা কাজ করতো, অস্থিরতা। যেমন আমরা দেখতে পাই যে আওয়ালপুরে যখন নতুন পীরের আবির্ভাব ঘটে, তখন হচ্ছে এই মজিদ এক প্রকারের ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে তার যে ভণ্ডামির যে আহ, লেবাসটা রয়েছে, এই লেবাস মানুষের কাছে যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে তো তার আর এই ধর্ম ব্যবসা চলবে না। তো এই কারণে মূলত সে অস্তিত্বের সংকটে ভুগতেছিল। প্লাস এর পাশাপাশি হচ্ছে তার মধ্যে এক প্রকারের অস্থিরতা কাজ করতেছিল। এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি উপন্যাসে যে মজিদ নিজেই স্বয়ং গিয়ে এই আওয়ালপুরের পীরের দরবারে উপস্থিত হয়েছিল। এবার আসো আমরা মজিদের কিছু গুরুত্বপূর্ণ আর কি যে উক্তিগুলো রয়েছে সে করেছে গল্পের মধ্যে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন মজিদ ঠ্যাঙা বুড়ো, এখানে ঠ্যাঙা এসেছে, স্পেলিং মিস্টেক, তবে ঠ্যাঙা বুড়ো। আচ্ছা, এই ঠ্যাঙা বুড়োকে মজিদ একদিন মজলিসের মধ্যে জিজ্ঞাসা করেছিল, কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? তোমার দিলে কি ময়লা আছে, অর্থাৎ সন্দেহ প্রকাশ করেছে যে তোমার দিলে কি কোনো সন্দেহ আছে কিনা, তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? অর্থাৎ সে ওই ঠ্যাঙা বুড়োকে প্রশ্ন করেছিল। এরপরে দেখো আরো একটি মজিদের বিখ্যাত উক্তি যে মুসলিম মাইয়ার হাসি কেউ কখনো শুনে না। এই উক্তিটি সে মূলত করেছিল তার যে দ্বিতীয় স্ত্রী জমিলা, জমিলাকে উদ্দেশ্য করে। তো এরপর আরো একটি মানে কি বলে যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি উক্তি এই লাল সালু উপন্যাসের, যে অমন কইরা হাঁটতে নাই বিবি, মাটি গোস্সা করে। এই উক্তিটি মূলত সে তার যে প্রথম স্ত্রী রয়েছে তার উদ্দেশ্য করেছিল। তার যে প্রথম স্ত্রী রহিমা, সেই রহিমাকে আর কি এই উক্তিটি করেছিল। তার স্ত্রীর একটু চলন বলন, হাঁটা চলার মধ্যে একটু কি বলে যে তোমাদের এই একটু উচ্ছৃঙ্খল একটু ভাব ছিল, অর্থাৎ সে একটু চঞ্চল স্বভাবের ছিল, যার কারণে আর কি সে যখন মাটিতে হাঁটতো তখন ধ্রিম 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 শব্দ হতো, এরকম শব্দ। তো এর কারণে আর কি মজিদ তার বউকে শাসনের শাসনের নিয়তে আর কি এরকম একটি উক্তি করেছে যে অমন করে হাঁটতে নাই বিবি, মাটি গোস্সা করে। তো চলো এরপরে আমরা আরো কিছু উক্তি দেখি। তো এর মধ্যে এই যে আরো একটি উক্তি রয়েছে, আবেগ ঘন একটি উক্তি। এটার মধ্যে এই উক্তিটির মাধ্যমে হচ্ছে মজিদ আর তার যে প্রথম স্ত্রী রহিমা, তাদের একটা অপূর্ণতা আর হতাশার প্রকাশ ঘটেছে যে আমগো যদি পোলাপাইন থাকতো, আহা কি আফসোস কি দুঃখ। এর মানে হচ্ছে যে আমাদের যে পীর, ভণ্ড পীর মজিদ, সে মূলত নিঃসন্তান ছিল, অর্থাৎ তার কোনো সন্তান ছিল না। তো এরই প্রেক্ষিতে এই ভণ্ড মজিদ সে আবার তার স্ত্রীর কাছে, প্রথম স্ত্রী অর্থাৎ আমাদের রহিমা খালার কাছে আবদার জানিয়েছে যে তোমার একটা সাথী আনো। অর্থাৎ সে তার ওই প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিবাহের ইঙ্গিত দিয়েছে। তো এরপরেই কিন্তু সে মূলত তার দ্বিতীয় যে বিবাহ, এই দ্বিতীয় বিবাহ করেছে জমিলা নামের একটি অল্প বয়সী তরুণীকে। তো এরপর আসা আরো একটি উক্তি, তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার মিয়া? এই যে মজিদ, এই মজিদের কিন্তু একটা স্বভাব ছিল, সে যখন কাউকে সম্বোধন করতো বা কাউকে যখন ডাকতো তখন কিন্তু মিয়া বলে সম্বোধন করতো। তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা যে মজিদ যখন কাউকে ডাকতো তখন সে মিয়া সম্বোধন করতো। সো পরীক্ষায় যদি এরকম টাইপের কোনো এমসিকিউ আসে, উক্তি উক্তি সংবলিত কোনো এমসিকিউ যদি আসে এবং এর মধ্যে যদি তোমরা মিয়া শব্দটি দেখতে পাও, তাহলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে দাগিয়ে দিবা মজিদ, কারণ মজিদই মিয়া বলে সম্বোধন করতো সবাইকে। তো এরপরে দেখো আরো একটি উক্তি রয়েছে যে ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন তখন যাইবেন না কেন? এই উক্তিটি মূলত এই মজিদ করেছিল আমাদের যে এই গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র খালেক ব্যাপারী। খালেক ব্যাপারীর যে শ্যালক ছিল এই ধলা মিয়া নামের একজন ব্যক্তি, এই ধলা মিয়াকে মূলত এই যে আমাদের এই মজিদ পীর এই প্রশ্নটি করেছে যে ব্যাপারী মিয়া যখন পাঠাইছেন তখন যাইবা না কেন? অর্থাৎ আমাদের যে এই যে খালেক ব্যাপারী তিনিও কিন্তু নিঃসন্তান ছিলেন, মানে নিঃসন্তান বলতে তার যে প্রথম স্ত্রী ছিল, তার এই প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান ছিল না। তো এই কারণে হচ্ছে তার প্রথম স্ত্রীর মনে সবসময় দুঃখ
বিরাজ করতো সন্তান না থাকার কারণে। তো এই তার প্রথম স্ত্রী যখন হচ্ছে এই আওয়ালপুরের পীরের কথা শুনতে পায়, তো তখন সে তার স্বামীর কাছে আবদার করে বসে যে আমি শুনছি যে আওয়ালপুরের পীরে পানি পড়া দিলে নাকি সন্তান হয়, তো আমার একটু তানার কাছ থেকে একটু পানি পড়া আইনা দেন। তো এই কারণে হচ্ছে মজিদ মূলত এই আমাদের যে কি বলে খালিক ব্যাপারী ছিল উপন্যাসে, তো এই খালিক ব্যাপারী তার যে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর যে বড় ভাই, তিনি ছিলেন মূলত ধলা মিয়া। এই ধলা মিয়ার মাধ্যমে আর কি পানি পড়া আনতে পাঠিয়েছিলেন এই ধলা মিয়াকে। তো এই ধলা মিয়া আবার হচ্ছে মজিদের অন্ধভক্ত ছিল। তো এই ধলা মিয়া যে আবার মজিদকে বলে দিয়েছে যে খালেক ব্যাপারী আমাকে ওই আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনতে পাঠাইছে। তো তিনি তো ঠক পীর, এই ঠক পীরের কাছ থেকে কি আমার পানি পড়া আনা ঠিক হবে? তো এগুলো আর কি বলে যে চামচা বা দালাল যাকে বলে, এই ধলা মিয়া ছিল এমন কিসিমের একজন ব্যক্তি। তো মূলত এই ধলা মিয়াকে উদ্দেশ্য করে পরে এই আমাদের হুজুর সাহেব পীর সাহেব আর কি এই উক্তিটি করেছিলেন যে ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন তখন যাইবা না কেন। এরপর আসো, এরপর আরো একটি উক্তি রয়েছে যে রূপ দিয়া কি হইব, মানুষের রূপ কদিনের। এরপরে আরো একটি উক্তি রয়েছে যে দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র বিবি, দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আধা না করে, অর্থাৎ অন্ধ করার কথা বলেছে আর কি এখানে। আপনারা জাহেল, বেএলেম, আনপরহ। অর্থাৎ এই উক্তিটি মূলত এই যে মজিদ যখন এই মহব্বতনগর গ্রামে প্রথম প্রবেশ করে, তখন হচ্ছে মহব্বতনগরের যে গ্রামবাসী, এই গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিল। এরপর দেখো আরো একটি উক্তি রয়েছে যে যত সব শয়তানি, বেদাতি কর্মকাণ্ড, খোদার সঙ্গে মশকরা। এই উক্তিটি মূলত সে আওয়ালপুরের পীরের উদ্দেশ্যে করেছিল। তো এই ছিল মূলত মজিদের কিছু গুরুত্বপূর্ণ উক্তি। এরপর আসো আমরা মজিদের প্রথম স্ত্রী রহিমার কিছু বিবরণ তোমাদের সামনে উপস্থাপন করি। তো এই রহিমা অর্থাৎ আমাদের পীর সাহেবান অর্থাৎ পীরের স্ত্রী, এই রহিমা ছিল মূলত একজন বেওয়া নারী অর্থাৎ বিধবা। তার আগেও একজন স্বামী ছিল, তার স্বামী মারা যাওয়ার পরে আর কি আমাদের পীর সাহেব তাকে বিবাহ করেছিলেন। তো মজিদের প্রথম স্ত্রী ছিল এই রহিমা। তার পরিচয় ও শারীরিক বর্ণনা যদি আমরা করি তাহলে হচ্ছে মজিদের প্রথম স্ত্রী, তাদের সংসারের যে সময়কাল এটি ছিল 12 বছর। এই যে রহিমা কিন্তু ছিল লম্বা এবং সুঠাম দেহের অধিকারিণী। সে যখন মাটিতে হাঁটতো তখন হচ্ছে আওয়াজ হতো। এছাড়াও যখন কথা বলতো তখন হচ্ছে বাড়ির পাশের মাঠ থেকে অনেক জোরে জোরে শব্দ পাওয়া যেত। তো তার ব্যক্তিত্বের কথা যদি আমরা বলি, সে কিন্তু একজন অমায়িক চরিত্রের নারী ছিলেন। অর্থাৎ তার মতো স্বামী ভক্ত নারী বর্তমান যুগে দেখা যায় না বললেই চলে। সে মূলত কঠোরভাবে একজন কি বলে স্বামী ভক্ত ছিল। তো সে মূলত ঠান্ডা এবং ভীতু স্বভাবের ছিল। স্বামীর ব্যক্তিত্বের কাছে সে নিজেকে অসহায় মনে করত। তার বুদ্ধিমত্তা ও তার বাহিরের রূপ প্রকৃতপক্ষে মানে তার যে শক্তিমত্তা আর বাহিরের যে রূপ প্রকৃতপক্ষে ঠান্ডা, এবং সে স্বল্পভাষী ছিল, খুবই কম কথা বলতো। প্লাস হচ্ছে সে মজিদের খুবই অনুগত ছিল। তার স্বামীর যে অলৌকিক ক্ষমতা রয়েছে, এই বিষয়টা আর কি সে বিশ্বাস করত। যদিও মজিদ একজন ভণ্ড ছিল, কিন্তু তার স্ত্রী আর কি মনে প্রাণে বিশ্বাস করতো যে তার স্বামী মজিদের অলৌকিক ক্ষমতা রয়েছে। তো এরপর আসো আমরা আরো কিছু জানি। তো এই যে আমাদের যে পীর বিবি মূলত মজিদের বিপরীত চরিত্র ছিল। সে মূলত সহানুভূতিশীল মনোভাবের অধিকারিণী ছিল। সে হচ্ছে এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতো আর কি। মূলত মসজিদের যে ভণ্ডামির যে ব্যবসা, ধর্ম ব্যবসা, এটা বলা যায় যে গোপনে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আমাদের এই পীর বিবি। আসলে এই যে আমাদের যে পীর বিবি ছিল, তার মনে তেমন কোনো অভিমান বা চপলতা বলে যে একটা বিষয় রয়েছে, যেমন নারীরা অল্পতেই মন খারাপ করে, তাদের অভিমান হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই পীর বিবির মাঝে ছিল না। যার কারণে হচ্ছে মজিদের তাকে এখন আর ভাল লাগে না আরকি, ওই যে একটা আছে না বিষয়। তো এই আমাদের যে লাল সালু উপন্যাসের যে গ্রামের চিত্র খণ্ডিত হয়েছে এই গল্পের মধ্যে, এই উপন্যাসের মধ্যে, তো সেখানে যে গ্রামবাসীগুলোকে আমরা দেখতে পাই তারা মূলত ছিল এই যে আমাদের এই রহিমারই অনুরূপ বলা যায়। তো এরপর আসি আমরা এই যে রহিমের যে দ্বিতীয় স্ত্রী ছিল জমিলা। এই জমিলাকে মূলত এই যে আমাদের এই রহিমা আপা হচ্ছে জমিলাকে নিজের সন্তানের মতো আর কি লালন পালন করতো। তার মনে এই যে জমিলাকে দেখার পরে তার মনে একটা শাশুড়ি শাশুড়ি একটা ভাব জন্মায়, যদিও তার সতীন ছিল।
এরপর আসি মজিদের তার এই প্রথম স্ত্রী রহিমা সম্পর্কে ভাষ্য। রহিমার মূলত সন্তান না হওয়ার কারণে এই মজিদ বলতো যে তার পেটে নাকি প্যাচ আছে। এই মজিদের ভাষ্যমতে তার স্ত্রীর পেটে নাকি 14 প্যাচ রয়েছে, অর্থাৎ এই কারণে নাকি তার সন্তান হয় না। তো দেখো, এটা নিয়ে কিন্তু একটা মজার কাহিনী আছে। এটা হচ্ছে এই যে আমাদের যে একটু আগে আমরা দেখে আসছি যে আমাদের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী তার সন্তান না হওয়ার কারণে সে পানি পড়া নেয়ার জন্য তার স্বামীর কাছে, ওই আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনার জন্য তার স্বামীর কাছে অনুনয় বিনয় করেছে। তো এরপর হচ্ছে তার স্বামী যে তার ওই শ্যালককে পাঠালো পানি আনতে। তো এই ঘটনা মজিদ শোনার পরে মজিদের মনে হচ্ছে এই তার এই খালেক ব্যাপারের প্রথম স্ত্রীর প্রতি এক প্রকার ঈর্ষা তৈরি হয়। যার কারণে এই মজিদ ওই তার এই খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীকে চিকিৎসা দেওয়ার নামে তাকে কিন্তু এক পর্যায়ে হেনস্থার শিকার করেছে, অর্থাৎ শেষ পর্যন্ত তাদের সংসার কিন্তু এই মজিদ টেকনিক্যালি ভেঙে দিয়েছে। তো এই ছিল মূলত এই যে প্যাচের কিছু কাহিনী। এটা আমরা হচ্ছে সামনে গেলে জানতে পারবো বিস্তারিত। এবার আসো আমরা হচ্ছে আমাদের এই পীর বিবির কিছু উক্তি শুনি। ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে। এরপর দেখো আরো একটি গুরুত্বপূর্ণ উক্তি যে তানি যে খোদার মানুষ। এই উক্তিটি কিন্তু সে তানু বিবিকে করেছিল। নিকা করো না কেন, এই উক্তিটি মূলত আমাদের পীর মা হচ্ছে হাসুনির মাকে করেছিল। এই হাসুনির মা কিন্তু একটা অমায়িক ক্যারেক্টার, এটা আমরা সামনে আরো জানতে পারবো বিস্তারিত। অমন কইরা কইও না বিটি, ঘরে বালাস আইসে, এটাও কিন্তু সে হাসুনির মাকে উদ্দেশ্য করে বলেছে। আহ এরপর দেখো আরো একটি উক্তি রয়েছে যে, এক পীর সাহেব আইছেন না এই গ্রামে, তানি নাকি মরা মানুষকে জিন্দা কইরা দেন। এই উক্তিটি মূলত এই রহিমা তার স্বামীকে, অর্থাৎ আমাদের পীর সাহেব মজিদকে করেছিল। তো যার কারণে মজিদ কিন্তু ক্রোধান্বিত হয়েছিল। জোরে হাই শোনাবো, মাইসে শুনবে, এটা কিন্তু ওই তার সতীন অর্থাৎ জমিলাকে উদ্দেশ্য করে সে বলেছিল। এরপর আসো পরের স্লাইড। এইখানে হচ্ছে আমাদের এই যে মজিদ ভাইয়ের দ্বিতীয় স্ত্রী জমিলা, জমিলা সম্পর্কে বলা হয়েছে। জমিলার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এখন জানবো। এই জমিলা ছিল মূলত মজিদের দ্বিতীয় স্ত্রী। মজিদের একমাত্র প্রতিবাদী ও অস্তিত্ব সচেতন নারী চরিত্র এই আমাদের লাল সালু উপন্যাসে। তো এইটাই হচ্ছে জমিলা। এই কম বয়সী জমিলার মধ্যে ছিল মূলত চপলতা ও সজীবতা প্রধান। রহিমাকে মাতৃরূপে মেনে নিলেও সে কিন্তু স্বামী হিসেবে আমাদের পীর সাহেবকে মেনে নিতে পারেননি। তো মজিদ হচ্ছে তাকে খুবই শাসনের মধ্যে রাখতো, যার কারণে সে সরাসরি মজিদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে। তো দেখো এই যে এরকম বিদ্রোহের প্রকাশের কিছু নমুনা আমরা দেখি এখন। এই যে সে কিন্তু সবসময় মজিদের সঙ্গে যে এরকম ঝগড়া করতো, মজিদকে দৌড়ের উপরে রাখতো। তো দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা ঝগড়া করতেছে। তো এই মজিদের উপর যে তার ক্রোধ, এই ক্রোধের কিন্তু বহিঃপ্রকাশ এই জমিলা ঘটিয়েছিল তা মজিদের মুখে থুথু দেওয়ার মাধ্যমে। তো বিষয়টা কিন্তু খুবই একদিকে হাস্যকর, এর পাশাপাশি খুবই হৃদয় বিদারক। এরপর আসে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। চঞ্চল প্রকৃতির মেয়ে, বউ হয়ে আসার পর তাকে বিড়াল ছানার মতো লাগতো। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো একটু ভালোভাবে খেয়াল করো। প্রয়োজনে খাতায় নোট নিয়ে রাখো। আর তোমাদের যদি স্লাইডের প্রয়োজন হয় তো আমাদেরকে ইনবক্সে জানিও, আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এ ছিল মূলত নারী ধর্ম, হৃদয় ধর্ম ও সজীবতার প্রতীক ছিল আমাদের এই কি বলে জমিলা। এই জমিলার আরেকটা খুবই খারাপ অভ্যাস ছিল, সে হচ্ছে সন্ধ্যা হতে হতেই ঘুমিয়ে পড়তো। তো মূলত এই তার ঘুম ছিল কাঠের মতো কঠিন। এই ঘুমের কারণে হচ্ছে সে ঈশার নামাজ প্রায় কাজা করত। তো যার কারণে মজিদ হচ্ছে তার উপর এক প্রকার অত্যাচার চালাতো। একবার দেখা গেছে যে এই ঘুমিয়ে পড়া জমিলাকে হাত ধরে টান দিয়ে সে একবারে উঠে বসিয়ে নামাজের শুরুতে আর কি বসিয়ে দিয়েছিল। যার কারণে আর কি জমিলা ফুঁসতে থাকে। তো এরপর দেখো মজিদের কাছে তার হাত লইট্টা মাছের মতো হাড়গোড়হীন, তুলতুলে নরম মনে হয়। দেখছো এই বেটাই করছে কি, বুইড়া বয়সে বিয়ে করছে, আবার এগুলা কি তুলনা দেয়। তো এরপর আসো এই এই আমাদের ছোট আপুর কি বিখ্যাত উক্তি, তানি বুঝি দুলার বাপ। অর্থাৎ এই এই হচ্ছে আমাদের পীর সাহেব যখন তাকে বিয়ে করতে যায়, তো তখন হচ্ছে আমাদের এই মজিদকে দেখে এই জমিলা আর কি বলেছিল যে তানি বুঝি দুলার বাপ। দুলা অর্থ কি স্বামী, অর্থাৎ জামাইয়ের বাপ আর কি। তার জামাইকে দেখে সে তার শ্বশুর ভেবেছিল।
তো বিষয়টা কিন্তু খুবই হাস্যকর। এরপর আসো, এই তো আমাদের এই যে মোড়ল, মোটকা মোড়ল, আমাদের সাদা পাঞ্জাবি পরা পেট মোটা মোড়ল। তো আসো, ইনি হচ্ছেন আমাদের খালেক ব্যাপারী। তো আসো, আমাদের এই খালেক ব্যাপারী, সে ছিল মূলত মোড়ল কিসিমের অর্থাৎ জোরদার মোহাম্মদনগরের একজন ক্ষমতাবান ব্যক্তি ছিল। গ্রামের সামাজিক ও ধর্মীয় বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিত এই লোক। তো এর পাশাপাশি সে গ্রামের সামন্তবাদী সমাজের প্রতীক ছিল, অর্থাৎ জোরদার যেটাকে আর কি বলে। তো আত্মমর্যাদাহীন ও ব্যক্তিত্বহীনতা তার প্রকাশ পেয়েছে এই উপন্যাসে। সে সজ্ঞানে ও অজান্তে মজিদের সঙ্গে একজোট, তাদের পথ এক। অর্থাৎ তারা হচ্ছে দুইজনই আর কি ভণ্ড। এই যে বলে না যে রসুনের সব কোয়া এক জায়গায় লাগে, হয়তো বিষয়টা হচ্ছে এরকম। তো তারা দুজনে ছিল ভণ্ড। তাদের ব্যবসার মূল চালিকা শক্তি ছিল আর কি জনগণের অন্ধবিশ্বাস, গ্রামবাসীর। তো এরপর আসো, তার শারীরিক বর্ণনা যদি আমরা দিই, সে ছিল পৌর। তার ঘন দাড়িতে পাক ধরেছে, মেদবহুল স্ফীত ও উদর সংবলিত দেহ, অর্থাৎ মোটা। সে যে মোটা ছিল এটাই প্রকাশিত হয়েছে এখানে। গুরুত্বপূর্ণ ভূমিকা যদি আমরা বলি, মজিদ প্রথমে তার বাড়িতেই আশ্রয় নেয়। মূলত এই খালেক ব্যাপারীর থ্রুতে আর কি হচ্ছে মজিদের ধর্ম ব্যবসার শুরু। তো মজিদের গোড়াবরণ, পীরের পোশাক বদলানোর খরচ পুরোটাই আর কি সে বহন করে। সে মূলত ওই যে এই মহাব্বতনগর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার বায়না করেছিল একজন ছেলে। তো ওই ছেলেটাকে আর কি তারা সবাই মিলে আর কি প্রতিহত করেছে, এবং এই যোদ্ধার ভণ্ড আর কি, কি বলে একে, খালেক ব্যাপারী, সে মূলত এই স্কুল প্রতিষ্ঠার পরিবর্তে একটা পাকা মসজিদ নির্মাণের প্রস্তাব দেয় এবং খরচের 12 আনা সে বহন করার আগ্রহ প্রকাশ করে। সে মূলত ওই যে মজিদের সহকারী আর কি ছিল। তার কিছু উল্লেখযোগ্য উক্তি: কথাটা জানি আপনার রইল না শুনে, কথাটা জানি আপনার রইল না শুনে। এবার হচ্ছে কালেমা জানোস বেটা, উঁচা নিচা পানি পড়ায় কি কোনো কাম হয়? হে নাকি ইংরেজি পড়তে চায়, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? আক্কাসকে উদ্দেশ্য করে, অর্থাৎ এই যে যেই ছেলেটা আর কি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই মূলত আক্কাস ছিল। তো এই আক্কাসকে উদ্দেশ্য করে আর কি সেই কথাগুলো বলেছে। তো যাই হোক, এরপরে আসি আমরা এই আমেনা বিবি। এই আমেনা বিবি মূলত ছিল হচ্ছে আমাদের এই খালেক খালেক ব্যাপারীর রূপবতী স্ত্রী। তো 13 বছর বয়সে সে বউ হয়ে এসেছিল, এখন তার বয়স 30 পেরিয়েছে। অর্থাৎ তাদের সংসার জীবন 17 বছরের বেশি সময় ধরে অতিবাহিত হয়েছে, কিন্তু কোনোদিন তার রূপের কোনো ঠাট ছিল না। সে মূলত ধর্মভীরু এবং স্বামী ভীরু ছিল। তো রহিমার মতো সেও নিঃসন্তান ছিল, যেটা আমরা আগে পড়ে এসেছি। তো এই যে মজিদ যে তার চিকিৎসা করার নামে যে ভণ্ডামির একটা লেবাস ধারণ করেছিল, এখানে মূলত সে মজিদ মাজারে নিয়ে যেয়ে তাকে পাক দিতে বলে মাজারে। তো ওই 2.5 পাক দেওয়ার পরে সে মূলত ঢলে পড়েছে, যার কারণে আর কি মজিদ তাকেও আর কি বলেছে যে তারও পেটে প্যাচ রয়েছে। তো যার কারণে আর কি মজিদ এই আমাদের খালেক ব্যাপারীকে ফুসলিয়ে ফাসলিয়ে এই আমেনা বিবিকে তালাক দেওয়ানোর ব্যবস্থা করে, যেহেতু তার এই আমেনা বিবির প্রতি একটু আক্রোশ ছিল। তো মূলত মজিদের কিন্তু এই আমেনা বিবির প্রতিও একটি লোলুপ দৃষ্টি ছিল। এই আমেনা বিবি যখন ওই মজিদের মাজারে আসে এবং আসার সময় যখন পালকি থেকে নামে, তখন হচ্ছে মজিদ তার পা দেখতে পায়। তো পা দেখে মজিদের মনে একটু লালসার জন্ম নিয়েছিল। তো এই আমেনা বিবির কাছে তার স্বামীর বাড়ির কাছের খোতা মুখের তাল গাছটা কিন্তু একটা আনন্দের বা সুখের নিশানা ছিল। তো এগুলা থেকে কোশ্চেন হতে পারে পরীক্ষায়। তারপর আসো তানু বিবি। এই তানু বিবি ছিল মূলত আমাদের যে খালেক ব্যাপারী তার দ্বিতীয় স্ত্রী। একটু বোকা অথচ দেমাকি কিসিমের মানুষ ছিল তিনি। তিনি হচ্ছে প্রত্যেক বছর বছর সন্তান জন্ম দিত। ওহো, এই তার একটা বিশেষ গুণ ছিল, এই আমাদের আমেনা বিবি অর্থাৎ আমাদের এই খালেক ব্যাপারীর যে প্রথম স্ত্রী, সে কিন্তু প্রায় সময় রোজা রাখতো। তো সে যখন রোজা রাখতো তখন হচ্ছে আমাদের এই যে ভণ্ড আপা, এই ভণ্ড আপা হচ্ছে অবিশ্রান্ত পান বানাতো। পান বানায় হচ্ছে মেহমানদেরকে খাওয়াতো। এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ করতো এই মহিলা। তো এরপরে আসো এই যে আমাদের ধলা মিয়া। এই ধলা মিয়া সম্পর্কে কিন্তু আমরা আগেও জেনে এসেছি। এ ছিল মূলত এই যে আমাদের যে তানু বিবি অর্থাৎ আমাদের খালেক ব্যাপারীর যে দ্বিতীয় স্ত্রী, তার কিন্তু বড় ভাই ছিল, বোকা কিসিমের মানুষ। তার চরিত্রের বৈশিষ্ট্য যদি আমরা করতে যাই, সে পানি পড়া আনার জন্য এই সারাদিন ভাবতে ভাবতে ধলা মিয়াকে কালা মিয়া বনে যাওয়ার জোগাড় করে। আচ্ছা যাই হোক, এ ছিল মূলত একটু ধান্দাবাজ কিসিমের। তো আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি আনার জন্য এই ব্যাপারী সাহেব কিন্তু তাকে টাকা দিয়েছিল। এই এই ধলা মিয়া হচ্ছে সেই টাকাগুলো মেরে দেয়ার ফন্দি করে এবং
আহ, সে ওই যে আমাদের মসজিদ পীরের কাছে যায়। এর পাশাপাশি সে কিন্তু এই যে রাতের অন্ধকারে একটা তেঁতুল গাছের একটা কথা উল্লেখ আছে এই উপন্যাসে। তো এই তেঁতুল গাছের নিচ দিয়ে আর কি মহাবতনগর গেলে হচ্ছে এই, তেঁতুল গাছের, সরি, আওয়ালপুর যেতে হচ্ছে এই তেঁতুল গাছের নিচ দিয়ে যেতে হতো। এই সে মূলত এই তেঁতুল তেঁতুল গাছটিকে ভয় করত। তো এরপর আসো ধলা মিয়ার কিছু উক্তি। আওয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি, কি কেলা পানি পড়াটা দিব হে লোকটায়, অর্থাৎ হচ্ছে ওই যে আমাদের জাওয়ালপুরের পীর সাহেব এসেছিল, ওই তাকে আর কি গালমন্দ করার উদ্দেশ্যে মূলত সেই এই উক্তিগুলো করেছিল আমাদের মসজিদ পীরের কাছে যে। এরপর দেখো আরো একটি উক্তি, সে বলেছে ঠগের পিছনে বেহুদা টাকা চালান কি বিবেক বিচারণায় কাম। মানে ওই যে আমাদের আওয়ালপুরের পীরকে আর কি সে সরাসরি ভণ্ড সাব্যস্ত করেছিল। তো এরপর আসো আমরা আরো একটি চরিত্রে যাই, এটা হচ্ছে এই যে আমাদের যে মূলত যে মাজারটা, মাজার যে রয়েছে আমাদের মসজিদের, এই মাজারটা কিন্তু মূলত ছিল হচ্ছে মোদাচ্ছের পীরের মাজার, যেটার আর কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের মসজিদ ভণ্ড সাহেব নিয়েছিল। তো এই মহাব্বত নগরের মাজারে যিনি শায়িত তিনি হচ্ছেন মূলত এই মোদাচ্ছের পীর। মোদাচ্ছের অর্থ হচ্ছে নাম না জানা, কাপড়ে আবৃত ব্যক্তি। তো তাদের যে মাজারের যে কবরটি ছিল এটি ছিল তো মূলত মাছের পিঠের মতো এবং শালু কাপড় দিয়ে আবৃত, শালু কাপড় দিয়ে আবৃত একটি মাজার। তো এই লাল শালু কাপড়ের যে ঝালর, অর্থাৎ এই যে দেখো এই যে এইখানে যে এই যে দাও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই বিষয়গুলা এগুলাকে মূলত হচ্ছে ঝালর বলা হয়। তো এই ঝালর যেটা ছিল এটা ছিল মূলত হচ্ছে রূপালী রঙের। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের এই যে হাসুনির মা। দেখো আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়েছি তখন হচ্ছে আমরা হাসুনি বলতে সবসময় ভাবতাম যে হয়তো হাসুনি যেহেতু নাম সেহেতু এটা একটা মেয়ে হবে। কিন্তু যখন আমরা আসলে এই উপন্যাস নিয়ে বিস্তারিতভাবে পড়াশোনা করেছি, তো এরপরে আমরা জানতে পারি যে হাসুনি ছিল মূলত একজন ছেলে। এতে এই হচ্ছে সেই হাসুনি। তো এই হাসুনির মা ছিল মূলত ওই তাহের ও কাদের নামে যে দুইজন ব্যক্তি উপন্যাসের শুরুতে তোমরা দেখতে পাবে যে ওই দুইজন নৌকায় করে আর কি মাছ ধরতেছিল। তো এই তাহের আর কাদেরের বোন ছিল মূলত এই যে হাসুনির মা, অর্থাৎ এ ছিল হাসুনি এবং হাসুনির যে মা ছিল এই হাসুনির মাকে আর কি মূলত এখানে ইন্ডিকেট করা হয়েছে। চরিত্রের পরিচয়, ওই তাহের কাদেরের বড় বোন, অনামী, প্রধান নারী চরিত্র। আচ্ছা, পরিস্থিতি, স্বামী মৃত্যুর পর ছেলে হাসু নিয়ে, অর্থাৎ তার ছেলে হাসুকে নিয়ে সে বাপের বাড়িতে আশ্রিত হয়। চরিত্রগুণ, দরিদ্র, পরিশ্রমী ও লজ্জাশীল, অর্থাৎ এই মহিলা কিন্তু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ধান ধান ভানার কাজ করে জীবিকা নির্বাহ করত। তো ছোটবেলায় এই মহিলা ছিল একটু হইচই প্রিয়। তো বড় হয়ে তার জীবনে কঠিন ঝড় আসে। এই বিবাহের পরে কিন্তু এই হাসুনির মার যে স্বামী, অর্থাৎ হাসুনির যে বাবা, সে কিন্তু মারা যায়। যার কারণে আর কি হাসুনির মার আর কি জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে। তো এই হাসুনির মার প্রতিও কিন্তু আমাদের এই ভণ্ড মজিদ পীরের আর কি লোলুপ দৃষ্টি ছিল। এই যে দেখো মজিদ কিন্তু এই মহিলাকে উপহার দিত, কালো পাড়ের বেগুনি রঙের শাড়ি কিন্তু উপহার দিয়েছিল। যদিও এখানে বলা হচ্ছে যে সহানুভূতি ও সান্ত্বনার প্রতীক, কিন্তু মজিদের মনে মনে কিন্তু একটা কামনার একটা ভাব ছিল। তো এরপর আসো শ্বশুর বাড়ির প্রসঙ্গে। এই মহিলা যখন তার শ্বশুর বাড়ির প্রসঙ্গে বলতো তখন বলতো যে তারা মানুষই না, অর্থাৎ তাদেরকে আর কি এই হাসনের মা অমানুষ বলে আখ্যায়িত করতো। তো এই মহিলা হচ্ছে এই ঝড় আসলে আর কি হইচই করতো, হই হই করতো আর কি। এরপরে দেখো দুনিয়া থেকে সে মুক্তির জন্য আকুতি করতো। সে বলতো আমাদের যে পীরমা ছিল আর কি, এই পীরমার কাছে যে বলতো যে তানারে বইলেন যে আল্লাহর কাছে যেন দোয়া করে যে আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়া থেকে উঠায় নেয়, অর্থাৎ সে তার মৃত্যু কামনা করতো। তো এরপরে দেখো এই যে এখানে একটু বানান ভুল হয়েছে। তো এখানে হচ্ছে সে তার বাবা এবং তার মাকে দুনিয়া থেকে যেন খোদা তাআলা তুলে নেয় এই জন্য আর কি একটি উক্তি করেছিল। তো সে তার এই হাসনের মা তার মায়ের মৃত্যুর পর আতঙ্কিত হয়ে আর কি একটা প্রশ্ন করে যে পীর সাহেবকে যে মায়ের কবরে আযাব হইব। অর্থাৎ তার মা যেহেতু একটু মানে তার বাবার সাথে সবসময় ঝগড়া করতো, তো এই কারণে আর কি তার মনে এই প্রশ্নটা জেগে উঠেছিল। এরপর আসে আক্কাস, এই যে আমরা একটু আগে পড়েছি দেখেছি যে গ্রামের শিক্ষিত যুবক, সে মহাব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, ইংরেজি পড়েছে, ছোটবেলা থেকেই কিছুটা উর্কা ও অবাধ্য ধরনের ছেলে, ওই যে থাকে না কিছু যে ঘাড়তেরা, এই আক্কাস ছিল মূলত এরকম একজন ঘাড়তেরা কিসিমের একজন ব্যক্তি। যদিও তার উদ্যোগ ইনিশিয়েটিভ ভালো ছিল, কিন্তু এই গ্রামের অন্ধ ধর্মীয় গোঁড়ামির জেরে থাকা মানুষগুলো আর কি তাকে তার উদ্দেশ্য হাসিল করতে দেয়নি।
তো এরপর আসো এই মোদাব্বের মিয়া। এই মোদাব্বের মিয়া কিন্তু ছিল এই যে আমাদের এই আক্কাসের বাবা। তো সেও তার ছেলের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করেছে সবার সঙ্গে মিলে। এরপর আসো দুদু মিয়া। এই দুদু মিয়া ছিল মূলত 7 ছেলের বাপ। মজিদ তাকে একদিন এক আসরের মধ্যে জিজ্ঞাসা করেছিল, কি মিয়া কলমা জানো? সে ঘাড় ঘুরিয়ে আদা পাকা মাথা চুলকিয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে। তো এটা একটু মনে রাখবা যে এই মজিদ কাকে বলেছিল যে কলমা জানো মিয়া, এই লোকটি কিন্তু ছিল মূলত এই যে দুদু মিয়া। এরপর আসো কালো মিয়া। এই কালো মিয়া ইনি হচ্ছেন এই আমাদের যে মজিদ পীর রয়েছে, এই মজিদ পীরের পক্ষ হয়ে ইনি গিয়েছিল হচ্ছে ওই আমাদের যে আওয়ালপুরে যে নতুন পীরের আগমন ঘটে, এই আওয়ালপুরের পীরের দরবারে। তো সেইখানে গিয়ে সে একটি সংঘর্ষে লিপ্ত হয় এবং এরপরে হচ্ছে সে আর কি মাইর খায়। তো তার মাথা দুই ভাগ করে দেওয়া হয়েছিল বাড়ি দিয়ে। তো মজিদ তাকে করিমগঞ্জের হাসপাতালে দেখতে গিয়েছিল। এগুলো একটু মনে রাখবা, এগুলো মনে রাখলে তোমার পরীক্ষায় উত্তর করতে সুবিধা হবে। এরপর আসো আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই ব্যক্তি আওয়ালপুরের পীর সাহেব। তো এই আমাদের যে আওয়ালপুরের পীর সাহেব, দেখো তার একটি অত্যন্ত সুন্দর চরিত্র মানে ছবি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের সামনে। দেখো সেই হয়েছে না ছবিটা? হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো এই আমাদের যে আওয়ালপুরের পীর সাহেব, তার বসবাস ছিল কিন্তু মূলত ময়মনসিংহে। তার পূর্বপুরুষরা ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যের। তো সে জমকালো জুব্বা পরে এসেছিল। তো উত্তর ভারতের কোনো এক স্থানে গিয়ে সে হচ্ছে উর্দু ভাষা শিখে এসেছিল। সে যখন আর কি বয়ান করত, তখন হচ্ছে সে ফার্সি ভাষা সহ বিভিন্ন আর কি ভাষায় হচ্ছে শ্লোক বা কি বলে যে বয়ান করতো আর কি। এক সময় তার কণ্ঠ ছিল বজ্রনীনাদ, অর্থাৎ সে অনেক জোর গলায় আর কি একসময় বয়ান করতো। তো এই পীর সাহেব হচ্ছে এই যে আমরা বলছি একটু আগে যে উর্দু ভাষায় বয়ান করে, ওয়াজ করে, ফার্সি ভাষায় আর কি কবিতার শ্লোক এগুলা দিয়ে বয়ান শেষ করে। ও আর আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে তিনি উর্দু ভাষায় বয়ান শুরু করে, অর্থাৎ উর্দুতে বয়ান শুরু করে ফার্সি বয়াত অর্থাৎ ফার্সি ভাষার কবিতার শ্লোক শ্লোক দিয়ে আর কি তার বয়ান শেষ করে। তাকে হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা দিয়ে বাতাস করা হয়। এই যে দেখো, এই যে হাতির হাতির কানের মতো ঝালর দিয়ে বাতাস করতেছে একজন। তো এই লোক কিন্তু আবার একটু ট্রিকি ছিল। সে মূলত এই যে মজিদের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়ায়নি। সে একটি সহজ ভাষায় উত্তর দিয়েছিল যে, কুত্তা তোমাকে কামড়ালে তুমিও কি তাকে উল্টা কামড় দেবে? দেখো সে কিন্তু একদম ইনডিরেক্টলি মজিদকে হিট করেছে। তো এরপর আসে এই যে মতলুব খাঁ নামে একজন ছিল। তিনি ছিলেন মূলত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। এই বিষয়টা একটু মনে রাখবা তোমরা যে মতলুব খাঁ কে ছিল। তিনি ছিলেন মূলত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। আওয়ালপুরের পীরের প্রধান মুরিদ ছিল এই মতলুব খাঁ। তো এই মতলুব খাঁ আর কি সবার কাছে বলতো যে এই পীর সাহেব নাকি মহম্মদনগরের পীর সাহেব নাকি সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। নাউজুবিল্লাহ, সব উল্টাপাল্টা কথা। এরপর আসো তাহের কাদের রতন। এই যে আমরা একটু আগে পড়ে এসেছি যে হাসনির মায়ের আহ হাসনির মায়ের 3 ভাই, অর্থাৎ এই যে ঠেঙা বুড়ো যে ছিল, এই ঠেঙা বুড়োর 3 ছেলে ছিল, তাহের কাদের ও রতন, এবং হচ্ছে ওই যে হাসনির মা ছিল মেয়ে। তো দেখো এরাই মূলত হচ্ছে আমাদের এই যে উপন্যাসের শুরুতে আর কি মাছ ধরতেছিল নৌকাতে করে। তো এই যে রতন সবার কনিষ্ঠ যে ভাই, সে মূলত কেরায়া নাওয়ের মাঝি হতে চেয়েছিল। এরপর আসে এই যে বুড়ি। এই বুড়ি ছিল মূলত এই যে তাহের কাদের রতন ও হাসনির মায়ের মা, অর্থাৎ ঠ্যাঙা বুড়ির স্ত্রী। যৌবনকালে হাসি খুশি ছটফটে মেয়ে ছিল। তখন হচ্ছে তার মুখে অনেক কথা উঠতো, নাচানাচি করতো আর কি, প্রাণ চঞ্চল ছিল এক কথায় বলতে গেলে। তো এই বুড়ি যখন মারা যায় তখন হচ্ছে তাকে কদম গাছের তলে কবর দেওয়া হয়েছিল। তো দেখো এই বুড়িকে নিয়ে কিন্তু অনেক ঘটনা প্রবাহ রয়েছে। যেমন এই বুড়ি কিন্তু এই যে আমাদের যে বুড়া আর কি, এই বুড়াকে আর কি অনেকভাবে অপমান করেছিল। এর মধ্যে একটি খুবই নিকৃষ্ট ধরনের অপমান করা হয়েছিল। এই বুড়ি নিজের চরিত্র নিয়ে আর কি সন্দিহান প্রকাশ করেছিল, যার কারণে আর কি ঘটনা একটু অন্যদিকে ঘুরে যায়। এই যে এই বুড়ো ছিল মূলত এই তাহের কাদেরের বাবা। ঠ্যাঙা দীর্ঘদেহী মানুষ, এককালে বুদ্ধিমান লোক ছিল। এই লোক কিন্তু মূলত হচ্ছে আমাদের যে ভণ্ড মজিদ, তাকে কিন্তু বিশ্বাস করতো না। এই ছিল মূলত হচ্ছে এই খিটখিটে স্বভাবের একজন লোক। তো যাই হোক, তাকে আর কি এই বুড়োকে আর কি অপমান করে এই গ্রাম থেকে করে দেয়া হয়েছে, বিষয়টা এরকম না। এই বুড়ো হচ্ছে অপমানিত হয়ে গ্রাম থেকে একাই চলে যায়। তো এই বুড়ো চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে বুড়োর যে স্ত্রী ছিল, এই বুড়ির স্ত্রী একটি উক্তি করেছিল যে খেলোয়াড় চলে গেছে খেলবো কার সাথে। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ উক্তি যে খেলোয়াড় চলে গেছে খেলবো কার সাথে। এই উক্তিটি কে করেছিল? এই উক্তিটি করেছিল হচ্ছে আমাদের এই ঠ্যাঙা বুড়ির স্ত্রী। এরপর আসো, এরপর হচ্ছে হাসুনি। হাসুনি ছিল হাসুনির মায়ের ছেলে, এটা আমরা দেখেছি। বুড়ো আর বুড়ির নাতি, হয়তো
অর্থাৎ এই ছেলেটা কিন্তু একটু মানে মোটা তাজা ছিল, তো যার কারণে হচ্ছে আমাদের পীর সাহেবের মা যার কারণে কিন্তু হচ্ছে আমাদের এই পীর সাহেবের স্ত্রী তাকে দত্তক নিতে চেয়েছিল, অর্থাৎ পুষি রাখতে চেয়েছিল। এরপর আসলে কম্পাউন্ডার এই যে করিমগঞ্জের হাসপাতালের যে কথাটা আমরা একটু আগে দেখতে পেলাম, যে এই যে কালু মিয়ার মাথা ফাটিয়ে দেওয়ার পরে হচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তো এই হাসপাতালের একজন কম্পাউন্ডার ছিল, সে মূলত ভাং এবং গাঁজা খেত। এটা আশা করি তোমরা চেনো অনেকে, আবার অনেকে নাও চিনতে পারো। তো এই হচ্ছে খুবই লোভী কিসিমের একজন ব্যক্তি ছিল। এরপর আসো এই আমাদের সলেমনের বাপ, তিনি ছিলেন একজন অসতিপর বৃদ্ধ হাঁপানি রোগী। এই গল্পের প্রথম দিকে আর কি তাকে দেখা যায় যে মজিদ যখন মাজার আবিষ্কারের কথা বলে তখন সে দম খিঁচে লজ্জায় চোখ নত করে রেখেছিল। তো এরপর হচ্ছে খুনকার মোল্লা অথবা মোল্লা শেখ। এই এই ব্যক্তিটি ছিল হচ্ছে মূলত এলাকায় মানুষ মারা গেলে আর কি জানাজা পড়াতো এই ব্যক্তি। তো যেমন এই যে হাসুনির নানির মায়ের জানাজাও সে পড়েছে, অর্থাৎ একজন বয়স্ক ব্যক্তিত্ব ছিল। তো এরপর আসে এই সরকারি কর্মচারী, এই যে বিদেশি মূলত এই সরকারি কর্মচারীর কাছ থেকে মূলত আমাদের যে এই যে মজিদ পীর, এই মজিদ পীর কিন্তু আমাদের এই যে যে মোদাচ্ছের পীরের যে মাজার, এই পীরের মাজারের সন্ধান কিন্তু মূলত এই সরকারি কর্মচারীর মাধ্যমে পেয়েছিল। তো এই ছিল মূলত আমাদের এই লাল সালু উপন্যাসের চরিত্র বিশ্লেষণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আমরা এভাবে চেষ্টা করব তোমাদের এই উপন্যাস, তারপর কবিতা, গল্প সবগুলো হচ্ছে শর্টকাটে শেষ করে দেওয়ার জন্য। তো আশা করি তোমরা এখান থেকে যদি ছোটখাটো যেমন এমসিকিউ বা এই টাইপের কোনো কোশ্চেন আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। তো আসলে উপন্যাসের যে চরিত্র বিশ্লেষণ, এই চরিত্র বিশ্লেষণ ভালোভাবে বুঝতে পারলেই হচ্ছে মোটামুটি উপন্যাসগুলোকে ক্যাপচার করা যায়। তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি, জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আশা রাখবো তোমরা আমাদের সাথে থাকবা, এবং আমরা যেহেতু নতুন, তো আমরাও চেষ্টা করবো আমাদের কন্টেন্ট কোয়ালিটি ধীরে ধীরে আরো ডেভেলপ করার। তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবা এবং আমাদের নতুন প্ল্যাটফর্মের সাথে থাকবা। তো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।